বাংলা ভাষা, বাংলা কৃষ্টি, বাংলা সংস্কৃতি, এটা নিয়ে আমাদের আবেগ, আমাদের চেতনা বরাবরই একটু সংবেদনশীল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিষয়গুলোকে নিয়ে যদি রাজনীতি করা হয় তাহলে আমরা কিভাবে দেখব? যেভাবে বাংলা ভাষী মানুষ মাত্রই বাংলাদেশি বলে চিহ্নিত করবার প্রক্রিয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গাতে, দেশের বিভিন্ন জায়গাতে, রাজধানীতে তো বটেই এবং অন্যান্য জায়গাতে, তার পরিপ্রেক্ষিতে আমাদের বারবার করে মনে হচ্ছে বাংলা ভাষায় কথা বলে এদেশের একটা বড় অংশের মানুষ। আমি গতকালও বলেছি, আজও বলছি এবং বারবার এটা বলবো যে এদেশে হিন্দির পরে যে ভাষায় সব থেকে বেশি কথা বলে মানুষ সেটা বাংলা। সেই বাংলা ভাষার কথা বললে যদি কাউকে বিদেশি বলে গণ্য করা হয়, অবশ্যই তার প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। কিন্তু আমরা যদি এটা দেখি যে বাংলা ভাষাকে নিয়ে নিছক সংকীর্ণ রাজনীতি করা হচ্ছে, আমরা কি চুপ করে থাকবো? যে কোনো রাজনৈতিক দলের পরিসরে বাইরে বেরিয়ে এসে আমাদের বোধহয় আমাদের ভাষা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতির উপরে নজর দিতে হবে। কারণ আমরা এটা দায়িত্বহীন ভাষায় বলতে চাইছি, আমাদের পর্যবেক্ষণ বলছে যে কোনো রাজনৈতিক দলই বাংলা কৃষ্টি, বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা এটার উপরে খুব বেশি সদয় হয়নি। বর্তমানে এ রাজ্যে যে স্বীকৃত বিরোধী দল বিজেপি, তারা বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা এটাতে রপ্তই হতে পারেনি। আমরা তাদের ভাষা, তারা যে ভঙ্গিতে কথা বলে, যে সংস্কৃতি এখানে চাপিয়ে দিতে চাইছে বাংলায়, সেটা থেকে পরিষ্কার হয়ে যায়। কিন্তু একই সাথে এ রাজ্যের শাসক দল বাংলা ভাষার প্রতি খুব সদয়, এমনটাও কি বলা যায়? এমনটাও কি বলা সম্ভব? ভালো করে ভেবে দেখুন, আমরা প্রশ্নগুলো তুলব। যেহেতু আমরা কোনো দিকে ঝুঁকে নেই, তাই আমরা এই সংকীর্ণ রাজনীতির যে পরিসর, তার বাইরে বেরিয়ে আমাদের বাংলা সংস্কৃতি, বাংলা ভাষার মান মর্যাদা এটাকে বুঝতে চাইবো, বারবার করে চাইবো। এই কারণে চাইবো যে আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা সংস্কৃতি যদি সংকীর্ণ রাজনীতির স্বার্থে ব্যবহার করা হয়, আমরা তার প্রতিবাদ করব। যে শাসক দল এ রাজ্যে সরকারি স্কুলগুলো একটু একটু করে বন্ধ হয়ে যাচ্ছে, অধিকাংশই বাংলা মাধ্যম স্কুল, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো রক্ষা করবার ব্যাপারে কতটা আন্তরিক থেকেছে কিংবা কতটা সক্রিয় থেকেছে তা নিয়ে আমাদের প্রশ্ন থাকছে। আমরা বারবার দেখেছি বিভিন্ন জায়গাতে, এখনো কলকাতার বিভিন্ন জায়গাতে বাংলা ভাষার সমস্ত সাইনবোর্ড তৈরি হয়েছে কিনা বা সবাই বাংলা ভাষায় লিখছে কিনা তা নিয়ে আমাদের ঘোর সন্দেহ আছে। এখনো আমাদের ভাষার উপরে চাপিয়ে দেওয়ার প্রয়াস বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, হয়ে চলেছে। শাসক দল কিংবা যে কোনো রাজনৈতিক দল এটার বিরুদ্ধে সেভাবে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছে আন্তরিকভাবে। আমরা প্রশ্ন তুলছি আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি দিনের পর দিন নানা জায়গায় অবহেলিত হওয়া সত্ত্বেও কেন সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ভেদাভেদ ভুলে অন্তত বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, বাংলা কৃষ্টি, বাংলা সংস্কৃতিকে রক্ষা করবার জন্য সরব হতে পারলো না? এই প্রশ্নটা আমাদের থাকছে। আমরা বারবারই প্রশ্নগুলো তুলব, কারণ আমরা বাংলা কৃষ্টি, বাংলা সংস্কৃতি, বাংলা ভাষাকে কোনো সংকীর্ণ রাজনীতির স্বার্থে ব্যবহার করতে দেওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান বারবার সেখানে রয়েছে, আমাদের অবস্থান সেখানে থাকবে। আমরা ঠিক এখানেই বুঝতে চাইব, আজ হঠাৎ করে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল বাংলা ভাষীদের উপরে কেন অত্যাচার হচ্ছে, নিশ্চয়ই তার প্রতিবাদ করতে হবে। কিন্তু বাংলা কৃষ্টি বা বাংলার ভাষা, বাংলা সংস্কৃতির প্রতি সবাই কতটা দরদ দেখিয়েছে, আমরা সেই প্রশ্নটা বারবার করে তুলব। কারণ আমাদের মনে হয় বাংলা কৃষ্টি, বাংলা ভাষা এবং বাঙালিদের স্বার্থ রক্ষা করবার জন্য সংকীর্ণ রাজনৈতিক পরিসর থেকে বেরিয়ে বৃহত্তর পরিসরে ভাবাটা খুব জরুরি। যে কোনো ভাষা, আমরা তো বারবার করে বলি যে আমাদের ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐতিহ্যকে ধারণ করে। ভারতবর্ষ এমন একটা দেশ যে বৈচিত্র্যের মধ্যে ঐতিহ্যকে ধারণ করে। সেই ঐতিহ্যকে বারবার আঘাত করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেটা করছে। এখন তো অনেক বেশি করে সেটা প্রকট হচ্ছে, অনেক বেশি করে সামনে আসছে। ঠিক এখানেই আমরা বলবো, যে কোনো ভাষা, আমরা অন্য ভাষার বিদ্বেষী নই, অন্য ভাষাকে আক্রমণ করবার পক্ষে নই, বরং সব ভাষা তার স্বাতন্ত্র্য বজায় রেখে সমান মর্যাদা পাক, এটা আমাদের কাছে কাম্য। কিন্তু দেখা যাচ্ছে যে বিশেষ উদ্দেশ্যে একটা ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে আমরা এটা বারবার করে লক্ষ্য করছি। ফলে আমাদের
এটার বিরুদ্ধে প্রতিবাদে সরব হওয়াটা খুব জরুরি। এবং একই সঙ্গে যারা প্রতিবাদ করছেন, যারা বাংলা ভাষা নিয়ে এত দরদ দেখাচ্ছেন, তাদের দরদটা কত আন্তরিক সেটাও বোধহয় বুঝে নেবার সময় এসেছে। আমরা গোটা বিষয়টার উপরে পর্যালোচনা করব, আলোচনা করব এবং বুঝতে চাইব বাঙালি হিসেবে ঠিক এই মুহূর্তে আমাদের দায়িত্বটা কি। বাংলা কৃষ্টি, বাংলা সংস্কৃতিকে রক্ষা করবার জন্য সমস্ত রাজনৈতিক সংকীর্ণতা অতিক্রম করে আমাদের বোধহয় একটা জায়গায় এসে দাঁড়াতে হবে, পরিষ্কার করে বলতে হবে, হ্যাঁ আমরা বাংলা ভাষার সম্প্রসারণ চাই, আমরা বাংলা ভাষা কারোর উপরে চাপিয়ে দিতে চাই না, কিন্তু বাংলা ভাষার মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য আমাদের প্রয়াস জারি রাখতে হবে। এই সূত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমি বারবার করে তুলব যে আমাদের দেশ, আমাদের রাজ্য তো আসলে এমন একটা রাজ্য, আমাদের দেশ এমন একটা দেশ যেখানে সরকারি সহায়তায় যদি গোটা বিষয়টা পরিচালনা হয় অনেক বেশি মানুষের সুবিধা হয়, কারণ গরিব মানুষের সংখ্যা দেশে বেশি। সেই সূত্রেই আমাদের রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য পরিষেবা যেন কোনোভাবেই সংকুচিত না হয়ে পড়ে সেটা আমাদের দেখার দরকার ছিল। শাসক দল বা যে দল রাজনৈতিক ক্ষমতায় রয়েছে তারা কি সে বিষয়টা ততটা নিশ্চয়তা দিতে পারছে? আমরা বারবার এই প্রশ্নটা তুলব, কারণ এটার সাথেও আমাদের বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা স্বার্থ জড়িত। আসুন গোটা বিষয়টাকে একটু অন্য দৃষ্টিভঙ্গিতে দেখি। সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিসর পেরিয়ে যে দৃষ্টিভঙ্গিটা অনেক বৃহত্তর হতে পারে এবং আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ঐতিহ্য, সেই সুরটাকে ধরতে পারি কিনা সেই প্রয়াস আমরা চলুন আজ আমাদের আলোচনার মধ্যে দিয়ে করবার চেষ্টা করি। আলোচনার জন্য এই মুহূর্তে আমি যাদের আমন্ত্রণ জানিয়েছি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আলোচনার জন্য, আমি পরিষ্কার ছবিতে দেখতে পাচ্ছি না, কিন্তু ইন্দ্রজিৎ মজুমদার, জাতীয় বাংলা পরিষদের অন্যতম মুখপাত্র ইন্দ্রজিৎ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ বাবুকে আমি আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রত্যাশা করছি কিছু সময়ের মধ্যে আরও একজনকেও আমি আমন্ত্রণ জানিয়েছি, যিনি পেশায় একজন গায়ক, সাধারণ মানুষের জন্য গান তৈরি করেন, অসীম গিরি, তাকেও আমন্ত্রণ জানিয়েছি। প্রত্যাশা করছি কিছু সময়ের মধ্যে তিনিও হয়তো সংযুক্ত হবেন। আমি জানি না ইন্দ্রজিৎ বাবুর সাথে সংযোগ স্থাপন করা গেছে কিনা। ইন্দ্রজিৎ বাবু শুনতে পাচ্ছেন? এখনো বোধহয় সেভাবে সংযুক্ত হতে পারে না। এবার হ্যাঁ, ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে সংযুক্ত হয়েছে এবং অসীম গিরিকেও আমরা পেয়েছি। অসীম গিরি দীর্ঘ গণ গায়ক এবং বাংলার মাস্টারমশাই ছিলেন অসীম গিরি। আমি আলোচনার জন্য অসীম বাবুর কাছে প্রথম আসব। অসীম বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে বাংলা ভাষা, বাংলা কৃষ্টি, বাংলা সংস্কৃতি, যেভাবে বাংলা ভাষা বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায়, আমাদের দেশের বিভিন্ন জায়গাতে, এবং আমি পরিষ্কার জানিয়ে রাখছি একেবারে উপযুক্ত তথ্য পরিসংখ্যান আমাদের কাছে আছে, সেটা হচ্ছে আসাম থেকে এমন কিছু মানুষকে ওপারে পার করে দেওয়া হয়েছিল যারা আসলে বিদেশি নয়, অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলা ভাষায় কথা বললেই ধরে নেওয়া হচ্ছে এরা বিদেশি, বিদেশি চিহ্নিত করে তাদের ওপারে পাঠিয়ে দেওয়া। এটাকে কেন্দ্র করে যেটা হচ্ছে, যেটা রাজনীতির রাজনৈতিক আকছা আঁকছি। আমি ঠিক এই পরিসরের বাইরে বাংলা ভাষা, বাংলা কৃষ্টি, বাংলা সংস্কৃতির বৃহত্তর পরিসরে সত্যিই কি বাংলার জন্য কোন রাজনৈতিক দল ভাবে, রাজনৈতিক চেতনা, কোন প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলগুলো যারা মূলধারা তথাকথিত মেইন স্ট্রিম পলিটিক্সের মধ্যে আছে, যারা ক্ষমতার অলিন্দে যাবার প্রত্যাশা রাখে, তারা কি সত্যি বাংলা ভাষা, বাংলা কৃষ্টি, বাংলা সংস্কৃতির জন্য কেউ আন্তরিক? যখন বাংলা ভাষার জন্য মানে আমাদের ছোটবেলায় দেখেছি যে বিএনভিপি বলে একটা দল ছিল, বিএনভিপি, বেঙ্গল ন্যাশনাল ভলেন্টিয়ার পার্টি ছিল। পরবর্তীকালে বাংলা ভাষা বা বাংলা সংস্কৃতির জন্য কিছু লড়েনি, কিন্তু আমরা বাঙালি বলে কি দল, তারা বাংলা বাঁচাও, 1% চাকরি দেওয়া যাবে না, এইসব লেখা হতো আর কি, মানে 99% বাঙালিকে চাকরি দিতে হবে ইত্যাদি। এখন বাংলা পক্ষ বলে একটা পক্ষ এবং বাংলা জাতীয় সম্মেলন বলে একটা সংস্থা, যারা বাংলা জাতীয় পরিষদ, জাতীয় বাংলা পরিষদের মুখপাত্র ইন্দ্রজিৎ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চিনি ওনাকে। আচ্ছা, হ্যাঁ, এরা প্রত্যেকেই আর কি মোটামুটি, কিন্তু বাংলা পক্ষের সাথে কিন্তু বাংলা জাতীয় যে পরিষদ তার কিন্তু সম্পূর্ণ পার্থক্য আছে। বাংলা পক্ষ অনেক বেশি অ্যান্টি, মানে হিন্দুস্তানি বলতে যা বোঝায় আমরা বলি,
অন্য ভাষা বা অন্য ধর্মের লোক বা ধর্ম নয়, অন্য ভাষার লোকেদের মনে করে যে তাদের মেরে তাড়িয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা তারা মনে করে বাংলা পক্ষ। আমারই ছাত্র আছে গর্গ চ্যাটার্জি, তার কিন্তু এটা অত্যন্ত খারাপ একটা লাইন, কারণ কলকাতা শহর তো সবারই, কারণ এখানে বাংলা অবাঙালি সবাই থাকবে, এটা হচ্ছে জায়গা। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে আসামে, সেটা হচ্ছে বাংলায় কথা বললে বা বাংলা কিছু হলেই তাকে মেরে ধরে বাংলাদেশ। শুধু আসাম না, দিল্লিতে একটা বস্তিতে একেবারে একদম দিল্লিতে হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে। উত্তরাখণ্ডের একটা ব্যাপক অংশের লোক কিন্তু বাংলাতেই কথা বলে, এবং সেখানে বঙ্গীয় সংস্কৃতি পরিষদ বা বঙ্গীয় মাতৃভাষা প্রশাস কমিটি বলে একটা প্রশাস সমিতিও আছে উত্তরাখণ্ডে। টাকার কিন্তু গ্রামকে গ্রাম লোক বাংলা বলে, কিন্তু তারা লিখতেও পারে না, পড়তেও পারে না বাংলায়, লেখে পড়ে হিন্দিতে, কিন্তু আসলে তারা বাংলা বলে এবং অনেকে বাঙালও বলে, এরকম একটা ব্যাপার। এরা সব 1947 এবং 1970 এসছে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে যে এই যে তাবৎ বাঙালিরা গোটা ভারতবর্ষ জুড়ে আছেন, এবং বাংলার যে ঐতিহ্য, সেই নবম দশম শতাব্দীতে আমরা চর্যাপদ থেকে শুরু করে বা তারও আগে যে মাগধী প্রাকৃত থেকে শুরু করে আমরা বাংলা ভাষার যে ঐতিহ্য পাই, এবং ইংরেজ আমাদের এই বাংলায় ঘাঁটি গাড়ার ফলেই, মানে ইংরেজ মানে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঘাঁটি গাড়ার ফলেই এখানে বাঙালির সংস্কৃতি জগতে, শিক্ষা জগতে যে রেনেসা তৈরি হয়, বিদ্যাসাগর, রাজারাম মোহন রায় এবং উইলিয়াম কেরি পর্যন্ত বাংলা ভাষা শেখেন, জর্জ মার্সল্যান্ডের সহায়তা নিয়ে পঞ্চান কর্মকার এরা বাংলা হরফ তৈরি করেন, বর্ণ পরিচয় লেখেন বিদ্যাসাগর, এবং বাংলা পাঞ্চুয়েশনকে ঠিক করে দেন, ব্যাপারটা ছেদ জ্যোতি চিহ্নকে। তাহলে এই বাঙালির যে সুপ্রাচীন একটা ইতিহাস আছে, এই ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাঙালি বলতেই বাংলাদেশি, এটা একটা রাগ। বাংলা বলতেই বাংলাদেশি, এটা একটা রাগ। এবং বাংলা ভাষায় যারা কথা বলে, বিশেষ করে ইসলাম যারা ধর্মাবলম্বী, এখানে আমি যে বাড়িটায় থাকি এখানেই এককালে নাকি ইসলাম ধর্মাবলম্বী লোকেরা ছিল, তারা সম্ভবত ওপার বাংলায় চলে গেছে। মানে আমি যে বাড়িটায় থাকি 2 টাকা দিয়ে এই জমিটা কেনা হয়েছিল, আমার জ্যাঠামশাই কিনেছিলেন 2 টাকা দিয়ে। তার মানে কত সালে সেটা ব্যাপার, মানে হয়তো 39 সাল বা 40 সালের একটা হবে হয়তো। তো ব্যাপারটা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে যে এই বাংলা বললেই সে বাংলাদেশি, এটা কিন্তু পশ্চিমবঙ্গেও অনেক ক্ষেত্রে শুরু হয়ে গেছে। অর্থাৎ কিরম ভাবে বলছি, হয়তো মেদিনীপুর থেকে একটি ছেলে গুজরাটে কাজ করতে গেল, সেখানে কিছু হলো না, যেই যে ফিরে এলো সঙ্গে সঙ্গে তাকে ধরা হলো, ধরে বলা হলো যে তুমি আসলে বাংলাদেশি, গুজরাটে গিয়েছিলে, পালিয়ে এখানে এসছে এই বাড়িতে। সে যত প্রমাণ দেওয়ার চেষ্টা করুক না কেন যে সে মেদিনীপুরেই তার জন্ম, তার বাবা থাকে সেখানে, সেই ছেলেটিকে গ্রেপ্তার করা হলো। এরকম ঘটনা আমি একদম পরিষ্কার বলছি অসীমবাবু, এরকম একটা ঘটনা ঘটেছে দিনহাটায়। উত্তম ব্রজবাসী বলে একজন, সে কোনোদিন আসামে যায়নি, তাকে এরকম একটা নোটিশ পাঠানো হচ্ছে, আসাম সরকারের ট্রাইব্যুনাল থেকে নোটিশ পাঠানো হচ্ছে, সে বিদেশি, সে কোনোদিন আসামে যায়নি। তো আসাম সরকার একবারও স্বীকার করছে না যে গোটা বিষয়টা ভুল হয়েছিল, বরং আসাম সরকার এটা জানাচ্ছে যে ও একসময় এখানে ছিল, তার জন্যই ওকে পাঠানো হচ্ছে, আমরা দেখছি কিভাবে গোটা বিষয়ের মীমাংসা করা যায়। এ তো বড় অদ্ভুত কথা। এখন কথাটাই হচ্ছে, দেখবে তুমি, যাদের এগুলো টার্গেট গুলো এখন করা হচ্ছে প্রত্যেকে না নিম্ন বর্গের, অর্থাৎ ধরো তারা কেউ বাড়ুজ্জে বা ঘোষ মিত্র বোস বা এরম নয়, কিন্তু এরা প্রত্যেকেই হচ্ছে মানে দলুই বা ঘড়ুই বা গুচাই, এরম টাইপের লোক, এই ধরনের তাদের টাইটেল, আর নইলে মুসলমান। এইটা হচ্ছে জায়গা। অর্থাৎ হিন্দুদের মধ্যে যারা মানে কি বলবো, মানে অপ্রেস ক্লাস তাদের, এবং হিন্দুদের মধ্যে নয়, মুসলমান ধর্ম যারা গ্রহণ করেছে বা ধর্মাবলম্বী যুগ যুগ ধরে এখানেই রয়েছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে। এটা একটা রাজনীতি, এবং এই রাজনীতিটা চালছে পরিষ্কার বলছি আমি, আরএসএস বিজেপি। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতই চেঁচান লাফান এনআরসির বিরুদ্ধে বা সিএ এর বিরুদ্ধে, আসলে আলটিমেটলি তার কোনো জোরালো প্রতিবাদ আমরা দেখছি না। যে বাংলার কৃষ্টি, যে বাংলার সভ্যতা সংস্কৃতির উপর টিকে আছে, বাংলার হাজার হাজার বছর ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে যে দ্রাবিড়, কোল, মুন্ডা, এই যে সাঁওতাল মানে আদিবাসীদের যে সংস্কৃতি, তার সাথে বাংলা সংস্কৃতির একসাথে ঐক্যবদ্ধ হয়ে একটা বাঙালি সংস্কৃতি তৈরি হওয়া, বাংলা সাহিত্য তৈরি হওয়া, এটা আমরা দেখতে পারি যে সতীনাথ ভাদুড়ির লেখাগুলো পড়লেই বোঝা যাবে সেগুলো। সুতরাং
এইটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। অর্থাৎ কোথাও আমাদের ট্রাইবালদের বিরুদ্ধে বা নিচু ক্লাসের বিরুদ্ধে আপার ক্লাসদের একটা লাগিয়ে দেওয়ার চেষ্টা, নইলে কোথাও এনআরসি বলে বা সিএ বলে ইত্যাদি ইত্যাদি করে তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা। এটা সম্পূর্ণ একটি রাজনীতি, এবং এই রাজনীতিটা কেন্দ্রীয় সরকার করছে, পরিষ্কার কথা। এবং তার বিরোধিতা মুখে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কার্যত কিছু দেখা যাচ্ছে না। বেশ, আমি একদম আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে আসবো। ইন্দ্রজিৎ বাবু, আমার প্রশ্ন, বাংলা ভাষা বাংলা সংস্কৃতি নিয়ে এই সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে বৃহত্তর পরিসরে ভাবাটা খুব দরকার নয়? প্রত্যেকটা নাগরিকেরই ভাবা উচিত যে বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি, বাংলা ভাষার উপরে যদি আক্রমণ আসে, তাহলে বাঙালি হিসেবে যে ধাক্কাটা লাগা উচিত সেটাকে নিছক রাজনীতির অঙ্ক দিয়ে সেটাকে মেলানো যায় বা প্রতিরোধ করা যায়? আমি সংকীর্ণ রাজনীতি বলছি, বৃহত্তর রাজনীতি হলে ইয়ে ছিল না, কিন্তু দলীয় রাজনীতির আওতা দিয়ে কি এটাকে সত্যি করা যায়? এবং সেটা করা যায় না বলেই বোধহয় বাংলা ভাষা ক্রমাগত বিভিন্ন রাজনৈতিক দলের কাছেই আক্রমণ আক্রমণ আর আক্রমণ, বারবার তাকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে। শুভ সন্ধ্যা সকলকে। আপনাকে যেটা বলি, আমি আজকে কিন্তু একজন বাঙালি হিসেবে আপনাদের প্যানেলে এসেছি, এবং জাতীয় বাংলা পরিষদ, আমার যাই পরিচয় থাকুক, জাতীয় বাংলা পরিষদের মুখপাত্র হিসেবে আমি কিছু কথা আজকে আপনাদের কাছে তুলে ধরব। তার প্রথম হচ্ছে, জাতীয় বাংলা পরিষদ জাতির জন্য লড়াই করে চলেছে এবং আগামী দিনেও করবে, সে বিষয়ে বদ্ধপরিকর। আমি দু তিনটে জিনিস বলবো। 2014 সাল থেকে এই বাঙালি নিধন এবং যে বাঙালি বিদ্বেষী, ধর্মীয় বিদ্বেষের যে বীজ বপন করা হয়েছে এবং তা দিকে দিকে চারার মতো ফুটে উঠেছে, বিশেষ করলে যে সব রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার, অর্থাৎ মহারাষ্ট্র, দিল্লি, আসাম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আজকে এই বাঙালি নিধন কিন্তু 2014 সালে রাজ্যে কিন্তু এই সকল রাজ্যেও কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে, এবং যে পরিস্থিতি এনারা তৈরি করেছেন সেটা আমাদের কিছুটা হলে পশ্চিমবঙ্গেও হয়েছে। আমি দু তিনটে উদাহরণ রাখবো। আমরাই সর্বপ্রথম পরিযায়ী শ্রমিকদের জন্য রাস্তায় নেমেছি, এবং আমরা কালীঘাট চলো মতো একটা আপামর বাঙালিকে নিয়ে একটা কর্মসূচি আমরা নিয়েছিলাম, এবং সাফল্যের সঙ্গে প্রচুর আপামর বাঙালি কলকাতার রাজপথে আমাদের সঙ্গে মিলিত হয়েছিল। কারণ এই লড়াইটা শুধু বাঙালির স্বার্থে না, বাংলার স্বার্থে, এবং বিশেষ করে ভিন্ন রাজ্যে যে বাঙালিরা যায় সেই বাঙালির স্বার্থে। সুতরাং অনুবাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার বলুন। হ্যাঁ, এবার যেটা, এই আমরা যে কর্মসূচি নিয়েছিলাম, এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের নামে অনেক কিছু চলছে। কিন্তু আমি দু তিনটে জিনিস বলবো। ভারতবর্ষের ইতিহাসে এই জিনিস কোনোদিন হয়নি। এক কালিমালিপ্ত দিন 25শে জুন আমাদের 6জন পরিযায়ী শ্রমিককে দিল্লিতে তারা কাজ করতে গিয়েছিল, এবং বাংলা ভাষা বলার জন্য তাদেরকে বিদ্বেষমূলক আচরণ, এবং এই 6জন পরিযায়ী শ্রমিককে দিল্লি পুলিশ, যথা সোনালী খাতুন, সুইটি বেবি, দানিশ শেখ, কুরবান শেখ, এবং এই সকল আমাদের বাঙালি ভাই বোনেদের 25শে জুন পুশব্যাক করা হলো। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কোর্ট হস্তক্ষেপ করলো, মহামান্য আদালত তাতে হস্তক্ষেপ করলো, যা সংবিধানের মূল্যবোধকে আজকে শিকেও তুলে দেওয়া হয়েছে। এই যে কোর্ট হস্তক্ষেপ করার পরে জানা হলো যে এনাদের কেন বাংলাদেশি বলে পুশব্যাক করা হলো দিল্লি পুলিশের কাছে, এবং তদন্ত কমিটি বসিয়ে সচিব পর্যায়ের কোনো অফিসারকে দিয়ে রাজ্য সরকারকে বলা হয়েছে উড়িষ্যা সরকারের সঙ্গে কথা বলতে। এবং দিল্লিতে যে নির্মমজনক যে ঘটনা ঘটল, সেই ঘটনা আজকে আমাদের সংবিধানে স্বীকৃতি, তাকে ভুলণ্ঠিত করা হয়েছে। কেন?
আমাদের মৌলিক অধিকার বিদ্যুৎ এবং জল। আজকে দিল্লিতে যে ঘটনা আমরা দিল্লির বুকে দেখলাম, সেই ঘটনা কিন্তু কদিন আগে দিল্লিতে পালাবদল হলো, আমরা দেখলাম। এবং সেই ঘটনা জয় হিন্দ কলোনিতে, বসন্ত কুঞ্জে জয় হিন্দ কলোনিতে ঘটল। সেখানে বাঙালিদের জল এবং বিদ্যুৎ কেটে দেয়া হলো। এবং কিভাবে এই কর্মযজ্ঞ চললো জানেন? এক শ্রেণীর প্রশাসনিক কর্তা পুলিশকে নিয়ে সরকার নিজে তাদের উৎখাত করলো। দিল্লি অথরিটি ডেভেলপমেন্টের নামে যে মামলা চলছে বিত্তশালীদের সঙ্গে 40 একর জমি নিয়ে, সেই জমির একটা কিছুটা অংশ দীর্ঘদিন ধরে এই বাঙালি আমার ভাই বোনেরা বসবাস করে। তাদেরকে এই গরমের মধ্যে জল দেয়া বন্ধ হলো, জলের লাইন ইন্দ্রজিৎ বাবু, কেটে দেওয়া হলো। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। কোনো কারণে, টেকনিক্যাল কারণে আমাকে বোধহয় স্ক্রিনে দেখা যাচ্ছে না। আপনি বলুন, আমি আপনার কথা সবাই শুনতে পাচ্ছি। আমি পিসিআর কে বলছি বিষয়টা ঠিক করে দিতে, আপনি বলতে থাকুন। আমাকে এখন স্ক্রিনে দেখা যাচ্ছে না, একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার ঘটনা যে প্রবাহ দিকে দিকে এগিয়েছে, আপনি দেখুন, আপনি শুধু দিল্লির কথা আমি তুলে ধরলাম। এই যে ঘটনা উড়িষ্যায় ঘটেছে, এই যে 6 জন পরিযায়ী শ্রমিককে দাগিয়ে দেয়া হলো এইভাবে, এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে আমরা সারা রাজ্যে বিভিন্ন জায়গায় সভা সমিতি মিছিল এই প্রতিবাদে আমরা করেছি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই ডেপুটেশন কালীঘাট চলো কর্মসূচি আমরা নিয়েছিলাম। সুতরাং আমরা কিন্তু বাঙালির জন্য যে লড়াই আমরা জারি রেখেছি, সেই লড়াই কিন্তু আরো বহু মানুষকে আমাদের সঙ্গে রাস্তায় নামতে হবে। এই লড়াই শুধু আমার নয়, আপনারও। কারণ আজকে যারা বিভিন্ন রাজ্যে পড়াশোনার খাতিরে যাচ্ছেন, আজকে শুধু আমাদের পরিযায়ী শ্রমিক না, বিভিন্ন কাজে শিক্ষার জন্য বিভিন্ন রাজ্যে আমাদের যেতে হয়। এবং ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেইখান থেকে যে ভারতবর্ষের সংবিধান আমাদের অধিকার দিয়েছে আমাদের মাতৃভাষা বলা, এবং সেই মাতৃভাষাকে যারা অপমান করে তাদেরকে আমি ধিক্কার জানাই। কারণ এরা যে হিন্দি যে চাপিয়ে দেওয়া যে রাজনীতি সারা ভারতবর্ষে কর্মযোগ্য কর্মকাণ্ড তারা শুরু করেছে, সেই হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা কিন্তু নয়। আজকে বাঙালিদের কেন এইভাবে বিদ্বেষমূলক হচ্ছে জানেন? বাঙালিরা সংস্কৃতি পরায়ণ, মেধা, সংস্কৃতি হ্যাঁ, তাদের মধ্যে সবকিছু আজকে রয়েছে, বিশেষ করে মেধা এবং সংস্কৃতি পরায়ণ। এই দিল্লির সরকার, কেন্দ্রীয় সরকার এবং তাদের যে হিন্দি বলায়, এবং আজকে যে যারা হিন্দু হিন্দু করছে, হিন্দু তো আজ ভুলুণ্ঠিত। আজকে যারা হিন্দুত্বের ধ্বজা ওড়াচ্ছে তারাও তো ভুলুণ্ঠিত। কারণ সারা দেশে আমরা দেখলাম রাম মন্দিরের নাকি প্রসাদ বিতরণ হবে। আমি একটা ছোট্ট ঘটনা অনুপমদা যদি বলেন বলি। হ্যাঁ, মধ্যপ্রদেশের সাত পিপিলিয়া গ্রামে, সেই গ্রামে একটা রাম মন্দির তৈরি হয়েছে সরকারি টাকায়, পঞ্চায়েতের টাকায়, যার আনুমানিক 55 লক্ষ টাকা ব্যয়। সেখানে যারা দলিত পিছিয়ে পড়া মানুষ, তাদের অধিকার নেই সেই প্রসাদ পাওয়ার এবং মন্দিরে যাওয়ার। তাহলে কোন মধ্যযুগীয় বর্বরতায় আমরা বসবাস করছি? এই কেন্দ্রীয় সরকারের, ডাবল ইঞ্জিন সরকারের যে বহুত্ববাদ নীতি, তা তো আজকে ভুলণ্ঠিত। আজকে যে হিন্দু ধ্বজা ওড়াচ্ছ, সেই হিন্দুই তো আজকে ভুলণ্ঠিত। সুতরাং বাঙালির হয়ে আমরা যে লড়াই অবতীর্ণ হয়েছি, এবং আজকে আমাদের একটা ঘটনা আমরা বলি, এই যে হরিয়ানায় সাবির মল্লিক বলে একটি ছেলে, বছর 22 তিনি তার কাজে গেছিলেন এবং ফেরি করতেন। তাকে কি করে মারা হলো জানেন? পিটিয়ে অত্যাচার করে মারা হলো। তিনি নাকি গোমাংস ভক্ষণ করেছেন, এটা নাকি তার অপরাধ। এবং তারপরে ওখানকারই এসপি রাজীব মিশ্রা, সে কি করলো? সে একটি রিপোর্ট পাঠালো, সেই মাংসটাকে ফরেন্সিকে পাঠালো, এবং এটা পাঠালো ব্যাঙ্গালোরে। সেইখানে পাঠানোর পরে সেটি জানা গেল সেটা সয়াবিন। আর যদি বা তিনি ভক্ষণ করে থাকেন, ভারতীয় সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমি কি খাবো, কি পড়বো, হ্যাঁ, কি শিক্ষা নেব, সেটা তো আমাকে সংবিধান আমাকে অধিকার দিয়েছে। তা এনারা বলার কি? এনারা তাকে কি করলো? ছেলেটিকে
আজকে সে তার তার বউ তার স্বামীকে হারালো, তার মেয়ে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে। আমরা গিয়েছিলাম, তার পাশে দাঁড়িয়েছি বাসন্তীতে, এবং তাকে আমরা আর্থিক সাহায্য শুধু নয়, আমরা ব্যক্তিগতভাবে আমাদের যার যতটুকু সামর্থ্য আমরা তার পাশে দাঁড়িয়েছি, এবং মুখ্যমন্ত্রীর কাছে দরবার করে তার আজকে মিসেস অর্থাৎ ওয়াইফ, তিনি একটি ছোট্ট চাকরিতে, মুখ্যমন্ত্রী তাকে সরকারি চাকরিতে প্রদান করেছেন। সেই জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ, তিনি এই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। সুতরাং আজকে যে ঘটনার প্রবাহ চলছে এবং বাঙালি বিদ্বেষী যে বাঙালি নিধন চলছে, এই নিধনের আমরা প্রতিবাদ করতে আগামী দিনে বাঙালি মাথা উঁচু করে বাঁচতে পারে, সেই অধিকার রক্ষায় আমরা অবতীর্ণ হব।